হাঁপিয়ে ফেলেছেন দিলীপ ঘোষ। চিরকুমার তকমা চিরতরে মুছে বিবাহিত হলেন। সব গুঞ্জন সত্যি করে বিয়েটা সেরেই ফেললেন বিজেপির দিলীপ ঘোষ। সহযোদ্ধা রিঙ্কু মজুমদার আজ থেকে সহধর্মিনী। জীবনের নতুন অধ্যায়ের জন্য দুজনকেই আমাদের প্রাণ ভরা শুভেচ্ছা। দুই পরিণত মানুষের এই পরিণত সিদ্ধান্তে আর কি বা করার আছে আমাদের মতো সহনাগরিকদের? তারপরেও কিছু কথা আমি বলতে বাধ্য হচ্ছি। নেতার বিয়ে, জনতার নজর থাকবেই, তা বলে ব্যক্তিগত বলে আর কিছুই কি থাকবে না? সত্যি বলুন তো, আমাদের এই রাজ্যে কি খবর কম পড়েছে? অশান্তির জেরে এখনো কত মানুষ ঘর ছাড়া। কিভাবে মালদায় ওই ক্যাম্পে দিন কাটছে মানুষগুলোর। কি করে হারানো সম্মান ফিরবে তা নিয়ে চাকরিহারারা এখনো দিশাহারা। তারপরও সারাটা দিন খবর কি? দিলীপ ঘোষের বিয়ে। দিলীপ ঘোষ আর তার স্ত্রীর কোথায় দেখা হয়েছিল, কে প্রথম কথা বলেছিলেন, কে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, আরে এসব তো তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। সারাটা দিন কেউ কেউ চর্চা করলেন শুধুমাত্র এইসব নিয়ে। আর সোশ্যাল মিডিয়া মিমে ভরে গেছে। সত্যি কারো ব্যক্তিগত জীবনে এত কিছু কি? কেন 60 পেরিয়ে বিয়ে করছেন বলে প্রশ্ন, নাকি নেতার বিয়ে বলে? যেখানে পাত্র পাত্রী অনাড়ম্বরে সবটা সারলেন, সেখানে তৃতীয় পক্ষের এত উৎসাহ দেখে বারবার একটা কথাই মনে হচ্ছে, আসল খবর কি কম পড়েছে? সংঘের প্রচারক হিসেবে জীবন শুরু করেছিলেন দিলীপ ঘোষ। সেখান থেকে বঙ্গ বিজেপির সফলতম রাজ্য সভাপতি। রাজনীতির আঙিনায় আজীবন ফায়ার ব্র্যান্ড নেতা হিসেবেই পরিচিত। কখনো তাকে আমরা দেখেছি হাতে লাঠি নিতে, কখনো গদা তলোয়ার। আর দিলীপের মুখের কথা, সে তো বিতর্কের ফুলঝুরি। ইহেন দিলীপ ঘোষের বহু পুরনো অভ্যেস প্রাতঃভ্রমণের। সকাল সকাল নিউ টাউনের ইকো পার্কে দিলীপ ঘোষ মানেই এতদিন ছিল খবরের পর খবর। তবে কে জানতো এত খবরের ভিড়েই জন্ম নিচ্ছিল অন্য কাহিনী। এই ইকো পার্কের মর্নিং ওয়াকেই নাকি রিঙ্কু মজুমদারের সঙ্গে প্রথম আলাপ দিলীপ ঘোষের। আর তারপর বাকিটা ওই গানের কথায় বলতে গেলে, এই পথ যদি না শেষ হয়, এই পৃথিবীটা দিলীপ রিঙ্কুদের স্বপ্নের দেশ হোক, শুভেচ্ছা জানাই। তবে এখানেও ক্রেডিট নিতে চাইছে তৃণমূল। কিরকম? কুণাল ঘোষের কথা শুনুন। যেখান থেকে দিলীপ ঘোষের প্রেম জন্ম নিল, পরিণয়ের দিকে এগোলো, যেটি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার উন্নয়ন, বাংলার পর্যটন, বাংলার কর্মসংস্থানের অন্যতম প্রতীক ইকো পার্ক। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সৌজন্য দেখিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা বার্তা ফুল পৌঁছে গিয়েছে দিলীপের নিউ টাউনের বাড়িতে। রাজনৈতিক বিভেদের সঙ্গে ব্যক্তি সৌজন্যের যে কোনো যোগ নেই, তারও একবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তাকে নিয়েও তো কম বিতর্কিত মন্তব্য করেননি দিলীপ ঘোষ। দেখুন, আমরা তো রাজনীতি মানে কুকথার বন্যা কোনোদিন চাইনি। আমরা তো সৌজন্যই চাই চিরকাল। বঙ্গ রাজনীতিতে ক্রমে বিরল হয়ে আসা এই ছবি আজ দিনভর বারবার দেখলাম। অবশ্য আমরা তো তাদের দর্শনের বিরুদ্ধে কথা বলি কিংবা তাদের কাজের বিরুদ্ধে কথা বলি, শুভেচ্ছা অভিনন্দন সবসময় থাকে। আমি তো চাইবো তাদের দাম্পত্য জীবন সুখের হোক। দিলীপ ঘোষ মহাশয়ের বৈবাহিক জীবন, তার দাম্পত্য জীবন শুরু হচ্ছে, এত আলোচনার কি আছে আমার মাথায় ঢুকছে না। এই বিষয়ে আমি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে একমত। দুই প্রাপ্তবয়স্ক মানুষ স্বেচ্ছায় সিদ্ধান্ত নিয়েছেন, তা নিয়ে দিনভর তো গেল কেন? কাউকে খুশি করার দায় আমার নেই, আপনি জানেন। তাই আমি নেতাদের রাজনৈতিক ভাষণ নিয়ে প্রশ্ন তুলব। তাদের যে কথা, যে সিদ্ধান্তের প্রভাব আপনার আমার জীবনে পড়ে, তা নিয়ে 100 বার প্রশ্ন তুলব। কিন্তু ব্যক্তিগত জীবনে এত কিছু কি? ব্যক্তিগত জীবন নিয়ে এত কথা কেন? বিয়ে বাড়িতে কারা এলেন, হবু বউ কোথায় সাজতে গেলেন, সারা দিন চর্চা।
পরিণত বয়সে এসে সিদ্ধান্ত নিয়েছেন, হ্যাঁ 60 পেরিয়ে নিয়েছেন, তো আমার আপনার কি? আয়োজনও তো একেবারেই সাদামাটা সাধারণ, অতি সাধারণ বলা ভালো। নেহাত কাছের কিছু মানুষকে সঙ্গে নিয়ে মাছ ভাত মিষ্টি, ব্যাস এইটুকুই। তবে গোপন কথা গোপনে আর রাখা গেল কি? সকাল সকাল দিলীপ ঘোষের বাড়িতে পৌঁছলেন সুকান্ত মজুমদার, অন্যান্য নেতারাও গেলেন বিজেপির। নিতান্ত ঘরোয়া কথা হলো প্রীতি উপহার দেওয়া নেওয়া, ব্যাস ওইটুকুই। তবে রাজনীতিকের বিয়ে আর রাজনীতি এড়াতে পারবে? হলো না। দিলীপ ঘোষকে ভোটে হারিয়েছিলেন, আজ তার বিয়ের খবর পেয়ে সবাইকে মিষ্টি মুখ করাতে শুরু করলেন কীর্তি আজাদ। অন্যদিকে নিমন্ত্রণ না পেয়ে দূর থেকে শুভেচ্ছা জানালেন গেরুয়া শিবিরেরই অনেক নেতা। आज मुझे बुलाया होता तो हम जहां पर उनका विवाह हो रहा उसके आसपास जितना कलकत्ता का फूल होता सब खरीद करके उनके यहाँ ले जाते और कहते कि अब प्रेम से बात कीजिएगा, गुस्सा मत कीजिएगा। চুটিয়ে প্রেম করুন, চুটিয়ে প্রেম করুন, চুটিয়ে প্রেম করুন, একদম। যে আগামী দিনে দিলীপদা একটা বড় আমাদের জন্য মানে ভোজের আয়োজন করবে। আমাদের যদি একটু নিমন্ত্রণ করতো ভালো হতো, দিলীপদার বিয়েতে খাওয়ার খুব ইচ্ছা ছিল। প্রচুর কড়া কড়া কথা বলে, যদি একটা মিষ্টি কথা বেরিয়েছে দিলীপ ঘোষের মুখ থেকে তাহলে তো আরো ভালো। হানিমুনে কোথায় যাবেন? সিঙ্গাপুর না হলে অন্য কোথাও, সেটা ঘুরে আসুন অবশ্যই, কারণ আমার মনে হয় দিলীপ দা খুব রসিক মানুষ আছেন। মুখ খুললে বিতর্ক যেমন ঠিক, তেমনি এ কথা মানতে কোনো বাধা নেই বাংলার রাজনীতিতে বর্ণময় চরিত্রের নাম দিলীপ ঘোষ। ব্যতিক্রমীয়, তা সে মুখের কথা হোক, হাতের অস্ত্র হোক কিংবা মর্নিং ওয়াক। মুগ্ধ তার নতুন সঙ্গীও। আচ্ছা, এতজন এত কথা বলছেন, নবদম্পতি কি বলছেন দেখুন। কিছু না, যা যা কোয়ালিটিস আছে সব কিছুই আমাকে মাইন্ড ব্লোয়িং। তো আমিও ওনাকে আমার মতন করে লজিক দিয়ে বুঝিয়েছিলাম বিয়ে করার প্রয়োজনীয়তা। যিনি আসছেন তাকে দেখার জন্য তারও কৃতিত্ব, তিনি প্রস্তাব নিয়ে এসছেন। আপনি এরকম ভাববেন না যে আমি আপনাকে শপিং করাবো, আপনাকে সিনেমা দেখাবো, ফুচকা খাওয়াবো, সেরকম হাজবেন্ড আমি হতে পারবো না। না, আবদার রাখিনি, কারণ আমাদের দুজনেরই অবজেক্টিভ, মোটিভ, চলার পথ কমন। দিলীপ রিঙ্কু এক হয়ে এগিয়ে চলুন, শুভেচ্ছা। কিন্তু প্রশ্ন থাকছেই, দিলীপ ঘোষের রাজনৈতিক জীবনে এরপর কি? রিঙ্কু সব জানে, সেও পার্টির কর্মী, সব জেনে আমার পরিবারের মায়ের দায়িত্ব স্বীকার করেছে। আপনারা আশীর্বাদ করুন যেন সেও এবং আমরা এই দায়িত্ব পালন করতে পারি। আমাদের রাজনৈতিক জীবন যেমন ছিল, আমাদের পার্টি যে দায়িত্ব দেবে, যেভাবে দেবে, পুরো শক্তি সামর্থ্য লাগিয়ে আমরা সেই কাজ করব, বাংলায় পরিবর্তন করব। ব্যক্তি দিলীপ ঘোষকে নিয়ে অনেক কথা হলো। রাজনৈতিক নেতা দিলীপ ঘোষের এরপর কি হবে আমরা সবাই জানি। আরএসএস, সংঘ এবং দিলীপ ঘোষ কার্যত সমর্থক রাজনীতিতে। তিনি আরএসএস এর প্রচারক হিসেবে জীবন শুরু করেছিলেন। এবার সংঘ ছেড়ে পুরোপুরি সংসারে মন দেবেন। 60 পার করা দিলীপের নতুন ইনিংস নিয়ে নাকি আপত্তি ছিল গেরুয়া শিবিরের মধ্যেই। বিজেপির বহু নেতা নাকি তাকে বারণ করেছিলেন। পদ্ম নেতারা এখন যতই শুভেচ্ছা জানান বিয়ে নিয়ে, দিলীপকে যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছে এই বিয়ে করতে, তার নববধূর কথাতেই স্পষ্ট। আরও একটা জানুয়ারিতে হবার কথা ছিল, পিছলো কেন? হয়তো অনেকে আবদার করেছিলেন যে আরেকটু ভাবুন, আরেকটু সময় নিন। হ্যাঁ, এবার উনি সবাইকেই মান্যতা দেন, কাউকে উনি অখুশি করতে চান না। আর বিরোধী শিবিরের ভিতরে এমন গুঞ্জন, তৃণমূল চুপ করে থাকবে হতে পারে না, বরং উস্কে দিয়েছেন তো কুণাল ঘোষই। ওই যে পোস্ট করেছিলেন গতকাল, আর সামনে বল পেতেই বিয়ের দিনে বাউন্ডারি হাঁকিয়ে দিলেন কুণাল ঘোষ।
তিনি তো ওই বিয়েকে সোজাসুজি বিদ্রোহ আখ্যা দিলেন। শুনুন। দিলীপ বাবুর এই বিয়েটা কিন্তু শুধু বিয়ে নয়, এটা একটা বিদ্রোহ, এটা একটা প্রতিবাদ। দিলীপ বাবুর যে শূন্যতাটা তৈরি হয়েছিল, সেই শূন্যতাটা ভরাট করার প্রতিবাদের প্রতীক হয়ে রিঙ্কু বৌদি দিলীপ দার জীবনে টুক করে ঢুকে পড়েছে। আচ্ছা, বিয়ে বিদ্রোহ হবে কেন? গেরুয়া শিবিরের নিয়মটা ঠিক কি? বিয়ে করা তো আর অপরাধ হতে পারে না, তাহলে আপত্তি কোথায়? অনেকেই সামনে আনছেন সংঘের কড়া নিয়ম নীতির কথা, যেখানে প্রচারকরা বিয়ে করেন না। বিয়ে করে কি আরএসএস এর মেম্বার থাকতে পারবে? আর সেটা একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। ওনার তো সবটাই রাজনীতির যা কিছু আরএসএস থেকে আরএসএস এর মেম্বারশিপটা রয়েছে বলে তাদের সর্বত্যাগী হতে হয়। প্রচারকদের অনেকেই সংঘের সংগঠনের কাজ করেন। অনেক প্রচারককে নেতা হিসেবে দলের কাজে পাঠায় আরএসএস। জনপ্রতিনিধি হয়ে গেলে সেই নেতারা আর প্রচারক হিসেবে গণ্য হন না। দিলীপ ঘোষ আগেই বিধায়ক, সাংসদ হয়েছেন। সঙ্গে দু টাইপের প্রচারক আসে, একদল নেতা হয়ে আসে, একদল সংগঠন মন্ত্রী হয়ে আসে। সংগঠন মন্ত্রী হয়ে যারা আসেন তারা প্রচারক থাকেন, কিন্তু নেতা হিসেবে যাদেরকে পাঠানো হয়, অর্থাৎ সভাপতি, জেনারেল সেক্রেটারি, এই সমস্ত পদে যারা থাকে তারা কিন্তু প্রচারক থাকেন না। প্রচারক থেকে তাদেরকে নিবৃত্তি দেওয়া হয়। লালকৃষ্ণ আডবাণী প্রথম জীবনে সংঘের প্রচারক ছিলেন, আরএসএস এর প্রচারক ছিলেন। পরবর্তী সময় তিনি রাজনৈতিক ক্ষেত্রে আসেন এবং প্রচারক জীবন থেকে মুক্তি লাভ করে তিনি বৈবাহিক জীবনে, সাংসারিক জীবনে। মুক্তি? সুকান্ত মজুমদার কোন মুক্তির কথা বলছেন? এই বিয়ে তাহলে সত্যি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নাকি? যদি বিয়ে করলে সংঘের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তাহলে দিলীপ ঘোষ সে পথে হাঁটলেন কেন? বিয়ে দিলীপের কোনো কৌশলী সিদ্ধান্ত? সংঘ সঙ্গ ত্যাগ করে 26-এর টিকিট নিশ্চিত হবে? বিজেপির মূল স্রোতে থাকতেই কি বিয়ের সিদ্ধান্ত? সংঘ সখ্যে ইতি টেনে রাজনৈতিক উত্থান হবে? আচ্ছা, বিয়ে করে মহিলাদের অসম্মানের ইমেজ দূর হবে? দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটা খুব বলাটা কঠিন, কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা বলাটা সত্যিই কঠিন। কে জানে যে দিলীপ ঘোষ বিজেপিতেই তার রাজনৈতিক জীবন শেষ করবেন না অন্য কোনো দলে চলে যান। দেখুন, রাজনীতি হলো সম্ভাবনার ল্যাবরেটরি। বিয়ের পর আসলে যে কি হবে কে জানে, কেউ বলতে পারবে না, দিলীপ ঘোষ ছাড়া হয়তো। তবে তিনি জানিয়েছেন তার মর্নিং ওয়াক চলবে। শনিবার আবার জন্মদিন দিলীপ ঘোষের। সেদিন সকালেও, মানে বিয়ের ঠিক পরের সকাল, একেবারে আগের মুডেই তিনি ইকো পার্কে মর্নিং ওয়াকে যাবেন। যারা এত দিলীপ ঘোষের বিয়ে নিয়ে আলোচনা করছেন, গসিপ করছেন, তাদের বলি ওদের মতো ছেড়ে দিন। পরিণত বয়সে দুজনের সিদ্ধান্ত নিয়েছেন। আর প্রথম থেকেই তো বলছি, কারো ব্যক্তিগত পরিসরে এমন উঁকি দেওয়াটা অনৈতিক। আর রাজনৈতিক নেতাদের মধ্যে পরিণত বয়সে, মানে বেশি বয়সে বিয়ে নতুন কিচ্ছু না। এই বাংলাতেই হয়েছে কত। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী আর দীপা দাসমুন্সীর কথাই ধরুন। যথেষ্ট পরিণত বয়সে একসঙ্গে পথ চলা শুরু দুজনের। প্রিয়রঞ্জনের মৃত্যুর পরে তার রাজনৈতিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে গিয়েছেন দীপা। এ রাজ্যে আমরা দেখেছি সোমেন আর শিখা মিত্রকেও অন্যদের থেকে বেশি বয়সে পথ চলা শুরু করেছেন। একসঙ্গে লড়েছেন রাজনীতির লড়াই। পরিণত বয়সে একে অন্যকে বেছে নিয়েছিলেন সুদীপ আর নয়না বন্দ্যোপাধ্যায়ও। এই দুজনেও সমান তালে রাজনীতি করে চলেছেন। শুধু কি বাংলায় নাকি, 68 বছর বয়সে অমৃতা রায়কে বিয়ে করেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। বয়সে অনেক ছোট অমৃতার সঙ্গে দিগ্বিজয়ের বিয়ে নিয়ে কম চর্চা তো হয়নি। আর যদি আপনি দেশের বাইরে দেখতে চান, ইমরান খান। দেখুন, বিয়ে তো হলো, এরপর কি? যাদের কথা বললাম সবাইকে তো রাজনীতির জুটি হিসেবে ঘরে বাইরে সমান তালে পেয়েছি। সে পথে কি হাঁটবেন দিলীপ, রিঙ্কু? বিয়ে থা, খাওয়া দাওয়া ছেড়ে এবার মালদা চলুন। মালদায় আজ ত্রিবেণী সঙ্গম। না, হঠাৎ কোনো ধর্মীয় অনুষ্ঠানের কথা আমি বলছি না।
একই দিনে মালদায় রাজ্যপাল এবং 2 জাতীয় কমিশনের পা রাখার খবর দিচ্ছে। রাজ্যে সাম্প্রতিক হিংসা অশান্তির ঘটনায় সাঁড়াশি চাপ দিতে চাইছে কেন্দ্র, মানে আবার কেন্দ্র রাজ্য সংঘাত। রাজ্যপাল 2 জাতীয় কমিশনের মিশন মালদা, শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি, জাফরাবাদ। হিংসার রূপ কি হতে পারে সম্প্রতি দেখেছি আমরা, দেখিয়েছে মুর্শিদাবাদ। বাড়ি ঘর ভাঙচুর, আগুন, মৃত্যু। হিংসার সে কি ভয়াল রূপ। মুর্শিদাবাদবাসীর সঙ্গে শিউরে উঠেছি আমরা, রাজ্যের বাকি প্রান্তের মানুষও। প্রাণ হাতে কোনো মতে পাশের জেলা মালদায় অস্থায়ী আশ্রয় শিবিরে গিয়ে উঠেছেন মুর্শিদাবাদের বহু মানুষ। শুক্রবার তাই মালদায় ছুটে গিয়ে তাদের সঙ্গে কথা বললেন রাজ্যপাল। এদিনই জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা মালদায় অস্থায়ী আশ্রয় শিবিরে থাকা অসহায় মানুষের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পূর্ব পরিকল্পিত অশান্তি, বাংলাদেশ যোগ, জোড়া অভিযোগে রাজ্যের শাসক তৃণমূলকে মুর্শিদাবাদের হিংসার ঘটনায় নিশানা করেছে বিজেপি। বিজেপির অভিযোগ, অস্ত্র তাদের দিকে ঘুরিয়ে গেরুয়া শিবিরকে পাল্টা নিশানায় রেখেছেন মুখ্যমন্ত্রী। আর এই অবস্থায় একই দিনে হিংসার ঘটনার তদন্তে বাংলায় 2 জাতীয় কমিশনের শপথ, সঙ্গে কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপালের মালদা যাওয়া নিঃসন্দেহে খুব তাৎপর্যপূর্ণ 26-এর ভোটের আগে। यहाँ की स्थिति देखते हुए राष्ट्रीय महिला आयोग ने यह तय किया था कि हम एक जांच कमेटी का गठन करेंगे। 2 কমিশনের 2 প্রতিনিধি দল, 3 জন করে মোট 6 প্রতিনিধি। একই দিনে আসরে জোড়া জাতীয় কমিশন। মালদায় পৌঁছে গেল জাতীয় মানবাধিকার কমিশন আর জাতীয় মহিলা কমিশন। হিংসা দীর্ণ মুর্শিদাবাদ, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ ঘিরে অশান্তি। ঘর পুড়ছে, ছারখার হচ্ছে, মৃত্যু হচ্ছে। কারো দোকানে আর কিচ্ছু অবশিষ্ট নেই, কারো ঘরে জমিয়ে রাখা টাকা পুড়ে খাক। লুট হয়েছে সব। কেউ চোখে জল নিয়ে ভাঙাচোরা ঘর আঁকড়ে মুর্শিদাবাদই পড়ে রয়েছেন। অনেকেই প্রাণ বাঁচাতে মালদা ছুটেছেন। ক্যালেন্ডারের পাতায় গড়িয়ে গেছে 7টা দিন। গত শুক্রবার থেকে আজ আর একটা শুক্রবার। এই মুহূর্তে মালদহের এই বৈষ্ণবনগরের পাল্লালপুর হাই স্কুলে রয়েছেন প্রায় 500রও বেশি শরণার্থী। শরণার্থী এই কারণে যে তারা এই মুহূর্তে নিজ ভূমে পরবাসী। শুক্রবার সেই অস্থায়ী আশ্রয় শিবিরে গিয়েই ঘর ছাড়াদের সঙ্গে কথা বলেন জাতীয় মানবাধিকার ও মহিলা কমিশনের সদস্যরা। ঘর ছাড়া ক্ষতিগ্রস্তদের মুখ থেকে শুনেছেন ঘটনার বিবরণ, জেনেছেন কি হয়েছে। মালদা মুর্শিদাবাদে হিংসা অশান্তির তদন্ত করছে জাতীয় মানবাধিকার কমিশন। মালদার এই অস্থায়ী আশ্রয় শিবিরে গিয়ে ঘর ছাড়া ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন মানবাধিকার কমিশনের 3 প্রতিনিধি। ये भी बात आई है कि उनके साथ अच्छा व्यवहार नहीं हुआ है। শুধুই কি বাড়ি, দোকান ভাঙচুর, লুট? মুর্শিদাবাদের অশান্তিতে শ্লীলতাহানির অভিযোগও রয়েছে। মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ সুতি আর শামশেরগঞ্জে। ঘর বাড়ি সহ সর্বস্ব হারিয়ে পথে বসেছেন ওরা। সম্বল শুধু 2 চোখ ভরা জল। বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনীয় জিনিসটুকু লুট হয়েছে। সব হারিয়ে মহিলারা সম্ভ্রমও বাঁচাতে পারেননি বলে অভিযোগ। ঘটনায় শতপ্রণোদিত অভিযোগ দায়ের করে রাজ্যের সরেজমিনে জাতীয় মহিলা কমিশন। মালদার অস্থায়ী আশ্রয় শিবিরে থাকা নির্যাতিতাদের সঙ্গে কথা বললেন 3 প্রতিনিধি। कि जो घटना है ये बहुत ही खराब है। मीन्स ऐसी घटना देख के ही बहुत मन में चीड़ आ जाती है। इस तरीके से महिलाओं के साथ বাংলায় কেন্দ্রের কমিশনের আসা যাওয়া নতুন নয়। এর আগেও তো আমরা দেখেছি জাতীয় মানবাধিকার কমিশন এসেছে, মহিলা কমিশন এসেছে, একাধিকবার এসেছে। শিক্ষা থেকে রেশন, সন্দেশখালী থেকে মালদার স্কুলে নাবালিকার ধর্ষণ, একাধিক ঘটনায় এজেন্সি এসেছে। আবার ইডি, সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সিও তৎপর হয়েছে বিভিন্ন দুর্নীতির ঘটনায়। গরু, বালি পাচার, রেশন চুরি, নিয়োগ দুর্নীতি, তালিকা লম্বা। তার মধ্যে আবার রাজ্যে কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের পা পড়ল। সাম্প্রতিক অতীতে মিড ডে মিলে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ থেকে আবাস যোজনায় দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগ খতিয়ে রেখে দিল্লিতে রিপোর্ট দিয়েছে দল। যা ঘিরে জলঘোলা চলছে রাজনীতির। প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগ বনাম অনিয়মের পাল্টা চলছে।
বাংলায় কেন্দ্রের দলের আশা নিয়ে অতীতে তুঙ্গে উঠেছে তরজা। ফের রাজ্যে 2 জাতীয় কমিশন, তাও একই দিনে একই জেলায়। রাজনীতির পারদ যে চড়চড় করে চড়বে কোনো সন্দেহ আমার নেই। অন্যান্য রাজ্য যেগুলো বিজেপি শাসিত, সেখানে যখন একের পর এক খারাপ ঘটনা ঘটে তখন এই কমিশনগুলো যায় না কেন? সে কমিশন কেন শুধু বাংলায়? তবে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এমন জায়গায় যাচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গ হয়তো কেন্দ্রীয় বাহিনীর হাতেই তুলে দিতে হবে। রাজ্যপালের সঙ্গে একসঙ্গে আসতে পারতেন, অসুবিধা কী ছিল? রাজ্যপালও আসতেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আসতেন। আমাদের দাবি এলাকায় শান্তিপূর্ণ বাতাবরণ ফিরে আসুক, আর কিছু দাবি না। একই দিনে জোড়া জাতীয় কমিশনের সফরের দিনেই কেন্দ্রের আর এক প্রতিনিধি একই জেলায় পা রাখলেন। হ্যাঁ, রাজ্যপাল সিভি আনন্দ বোস। রে রে করে উঠছে রাজ্যের শাসক দল। রাজ্যপাল আনন্দ বোস সন্দেশখালী থেকে দিনহাটা সর্বত্র গিয়েছেন। অভিযোগ যেখান থেকে আসে সেখানেই তিনি ছুটে যান। তিনি বলেন রাজ্যপাল অ্যাকশন মোডে থাকেন, কড়া বার্তা দেন। রাজ্য প্রশাসনের সঙ্গে এ নিয়ে তরজাও বাঁধে। তবু একের পর এক ঘটনায় রাজ্যপাল নিজের উপস্থিতি জানান দেন। তিনি মুর্শিদাবাদে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটিকে যেতে নির্দেশ দিয়েছিলেন। ঘর ছাড়া অসহায় মানুষদের পাশে গিয়ে দেখতে নির্দেশ দিয়েছিল রাজভবন। শুক্রবার যখন মালদায় গেল জাতীয় মানবাধিকার কমিশন ও জাতীয় মহিলা কমিশন, তখন মালদার এই অস্থায়ী আশ্রয় শিবিরে গিয়ে ঘর ছাড়াদের সঙ্গে দেখা করলেন আনন্দ বোস। হিংসা নিয়ে কড়া বার্তা দিলেন। We have to coffin the cult of violence and drive the last nail on the coffin. আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। দিন কয়েক অপেক্ষা করার অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী। তাতে কান না দিয়ে মালদায় গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুর্শিদাবাদে হিংসায় ঘরছাড়া অসহায় মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে। সেই অস্থায়ী আশ্রয় শিবিরে গিয়ে ঘরছাড়া ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বললেন রাজ্যপাল। জঙ্গিপুর, শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান, জাফরাবাদে কি ঘটেছিল শুনলেন ঘরছাড়া অসহায় মানুষের মুখে। All of them told me they should go back at the earliest. For that they said, number one, we want protection, sense of security. Number two, our houses have been damaged, gutted, we want houses. Number three, they want something to our livelihood. These are issues which they raised. What has happened there is something which should never have happened. But the specter of violence is showing its ugly head on and off in Bengal in various places. একটা ঘটনা বাইরের লোকেরা এসে হামলা করে ঘটাবে, তারপর সেটা নিয়ে বিজেপি নামবে, বিজেপির কমিশন আসবে, এপাশ থেকে রাজ্যপাল যাবে, বাংলাকে মেলাইন করা হবে। এই সব কটা এক সূত্রে বাঁধা চক্রান্ত, এই অভিযোগ থেকেই তো আমরা তদন্তের দাবি করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় চান না সত্যিটা বাইরে আসুক। উনি তো আগে এবং ওনার প্রশাসন আগে যে রিফিউজি ক্যাম্প চলছে সেটা পর্যন্ত স্বীকার করতে চাইছিলেন না। মহিলাদের আঁচল ধরে টেনেছে, মন্দির ভেঙে দিয়েছে, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে আনতে চাইবেন কেন? কেন্দ্রের 2 কমিশনের সফরের দিনই রাজ্যপালেরও মালদায় যাওয়া খুব তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে। তাই তরজা শুরু নতুন করে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস যখন এক ক্যাম্পের ভিতরে শিশুদের সঙ্গে, মহিলাদের সঙ্গে কথা বলছেন, বাইরে যেন তাণ্ডব চলছে। বিক্ষোভ দেখাচ্ছেন কিছু মানুষ। তারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন, কখনো রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করছেন। সে কি তুমুল তুলকালাম অবস্থা, না দেখলে বিশ্বাস করবেন না। দেখুন, কেন্দ্রের দল আসুক, রাজ্য যাক, যাই হোক, দিনের শেষে তরজা ছাড়া হাতে আর কিছু থাকছে না। সকলেই দোষারোপ করতেই যাচ্ছেন। এই যে ধরুন জোড়া কমিশন গেল, রাজ্যপাল গেলেন, তারা তো রিপোর্ট দেবেন। কি দেবেন? রাজ্যের প্রশাসন একেবারে ব্যর্থ, মুখ থুবড়ে পড়েছে। আর রাজ্য বলবে না, পুরোটা চক্রান্ত, প্রতিহিংসার ছক,
আসলে বিএসএফ এর দায়িত্ব ছিল যদি বহিরাগত কেউ ঢুকে এই অশান্তিগুলো পাকিয়ে থাকে। এই তরজা পুরনো তরজা জমে গেছে, কিন্তু এদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন যারা আসল সত্যিটা, আমি তাদের দেখাবো, তাদের আপনাদের সামনে আনবো। গতকাল দেখিয়েছিলাম দুই খুদে পুচকে পুচকে সন্দীপ আর সোলেমান, যারা এক থালায় ভাত খায় বিনা দ্বিধায় বিনা বাধায়, কিচ্ছু না ভেবে, আনন্দে ফুর্তিতে। আজ আরো একজনকে দেখাবো, হিংসাদীর্ণ মুর্শিদাবাদে সম্প্রীতি ধরে রাখছেন যিনি। মানবিকতার গল্প, হিংসায় যখন ছাড়খাড় সবকিছু, প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটছেন মানুষ, যখন কোথায় গেলে একটু নিরাপদ আশ্রয় পাবো এই প্রশ্ন মনে, সেই সময় নিজের পরিবারের প্রাণ বাঁচানোর সঙ্গেই কয়েকজন অসহায় মুসলিম বাচ্চা মেয়েকে বাড়িতে আশ্রয় দিয়ে তাদের রক্ষা করেছেন শামশেরগঞ্জের ঘোষপাড়ার হিন্দু, কোট আনকোট হিন্দু সুব্রত সাহা। শুনুন নেতারা, সুব্রত সাহাকে দেখুন। আমরা সকলেই দেশের নাগরিক, সমস্যায় একে অপরের পাশে দাঁড়াবো, এটাই স্বাভাবিক। দেখুন, সুব্রত সাহা আজ আইকন হচ্ছেন, কিন্তু সুব্রত বাবু যা করেছেন সেটাই তো স্বাভাবিক ধর্ম। মানুষ বিপদে পড়েছে, প্রতিবেশী বিপদে পড়েছে, প্রতিবেশী মানুষ হয়ে তার পাশে দাঁড়াবে। এমন দিনকাল এলো যে সেই কাজটাও ব্যতিক্রমী হিসেবে সামনে উদাহরণ হয়ে এলো। এমন দিনকাল এলো যে সেই সাধারণ স্বাভাবিক মানবিক প্রবৃত্তিটাও খবর হয়। এমন দিনকাল এলো, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ভ্রাতৃত্ব বজায় থাকবে, এটাই তো স্বাভাবিক। এমন দিনকাল এলো অতি স্বাভাবিক ঘটনাগুলোকে আমাদের বড় বড় করে হেডলাইনের মতো করে বিজ্ঞাপন হিসেবে চালাতে হচ্ছে, কারণ নেতাদের চোখ খুলতে হবে, নেতাদের চোখ খোলানোর দায়িত্ব আমাদের, সংবাদ মাধ্যমের। আর আমি যা বলি সত্যি বলি। নেতারা দেখুন, সুব্রত বাবু খুব সাধারণ একটা কাজ করেছেন, সেই সাধারণ কাজটাও আপনারা পারেন না করতে। সম্প্রীতির স্বাভাবিক ছবিও খবর হয় আপনাদের জন্য। নেতারা শুনুন। জঙ্গিপুর, শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান, জাফরাবাদে কি ঘটেছে হিংসার পরের এই ছবিগুলোতেই স্পষ্ট। ধ্বংসস্তূপের ছবি বলে দিচ্ছে কতটা ভয়ঙ্কর ছিল অশান্তির সেই মুহূর্ত। ভয়াবহ এই হিংসার মাঝেও তৈরি হয়েছে সম্প্রীতির এক অনন্য নজির। এক কোনায় 7-8টা মেয়ে দাঁড়িয়ে কাঁদছে এবং খুব কাঁপছে, ভয়ে ভীত আর কি। তারা সম্প্রদায় মুসলিম। আমি আমার মেয়ের কথা মনে করলাম, দিয়ে তাদেরকে মেয়ে ভেবে আমি নিজের বাড়িতে ওদেরকে নিয়ে এসে আশ্রয় দিলাম। শামশেরগঞ্জের ঘোষপাড়ার যে বাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি সেটা সুব্রত সাহার বাড়ি, যে ঘোষপাড়াতে গত শুক্রবার একের পর এক কয়েকশো দোকানে ভাঙচুর চালানো হয়, অগ্নিসংযোগ করা হয়, বাড়িতেও হামলা চালানো হয় এবং এই সুব্রত সাহার বাড়িও যে রেয়াত করা হয়নি, তাদের বাড়িতেও যে ভাঙচুর চলেছে এখনও পর্যন্ত, কিন্তু তার যে স্পষ্ট যে ছাপ সেটা রয়েছে। কাজগুলো সমস্তটাই ভাঙা, জানলাগুলোর, এবং ইট ছোড়া হয়েছিল এবং ইটের সঙ্গে সঙ্গে বিয়ারের বোতল, একেবারে লোহার যে টুকরো, সেগুলো সমস্তটাই এখানে পড়ে রয়েছে। যখন শয়ে শয়ে মানুষ এই বাড়ির নিচে চলে এসছে, তারা চেষ্টা করছে এই বাড়ির গেট ভেঙে উপরে উঠে আসার, সেই সময় সুব্রত সাহা নিজের সন্তান, নিজের স্ত্রীকে বাঁচানোর যখন মরিয়া চেষ্টা, এত কিছুর মধ্যেও কিন্তু মানবিকতা ভুলে যাননি সুব্রত সাহা এবং সেই সময় কয়েকজন বাচ্চা মেয়েকে রক্ষা করেছেন। বেরিয়ে দেখছি যে এক কোনায় 7-8টা মেয়ে দাঁড়িয়ে কাঁদছে এবং খুব কাঁপছে, ভয়ে ভীত আর কি। তারা সম্প্রদায় মুসলিম। তখন আমি তাদেরকে ইশারা করে ডাকলাম, তো ওরা আসতে পারছিল না। তখন আমি আবার ওদেরকে নিজের গার্ড করে আমি আমার মেয়ের কথা মনে করলাম। যখন তার বাড়িতে হামলা হচ্ছে, জানেন না যে কি হবে, তার দুষ্কৃতীরা তাদের বাড়িতে ঢুকে পড়বে কিনা, এই সমস্ত কিছুর মধ্যেও কিন্তু ওই বাচ্চা তারা মুসলিম সম্প্রদায়ের মেয়ে হলেও তাদেরকে আঁকড়ে বা তাদেরকে সামলে রেখেছিলেন এই গোটা সাহা পরিবার। একদল দুষ্কৃতী এসে আমার বাড়ির কাজ ভাঙছে, তখন আমি নিচের কাজটা যেন হয় আমি বেরিয়ে গেছিলাম, এই তোরা এটা কী করছিস? তখন আমাকে বললো তোকে মারবো। সেই সময় আমি বললাম আমাকে মারার আগে একটা জিনিস দেখে যা। তখন বলে কী দেখাবি? আই দেখ। তখন আমি ওদেরকে বললাম যে দরজা খুলে দেখালাম এরা কারা,
এরা কারা? তখন বললো যে না, আপনার এরপরে কিছু হবে না, আমরা সে দায়িত্ব আমায় নিচ্ছি, আপনার কিছু হবে না। প্রাণ ভয় নিয়েও বাচ্চাদের বাড়িতে আশ্রয় দিয়ে তাদের রক্ষা করে শামশেরগঞ্জের সুব্রত সাহা যে নজির তৈরি করেছেন তার জন্য তাকে বাহবা দিচ্ছেন সকলেই। আজ সারাটা দিন কেমন কাটলো? বিয়ে বাড়ি করে পাড়া মাথায় হলো। যাদের কেউ নিমন্ত্রিতই ছিলেন না তারাও সারাদিন হাঁ করে টিভির সামনে বসে রইলেন। কি দেখা যাবে? 61 বছর বয়সে কিভাবে বিয়ে সারলেন নেতা দিলীপ ঘোষ। ফায়ার ব্র্যান্ড ইমেজ নিয়ে দিলীপ বাবুর বিয়ের প্রত্যেকটা দৃশ্য হিন্দু মতে সব রীতি মেনে হচ্ছে কিনা সবাই বিস্ফারিত চোখে দেখেছেন। আর মালদা মুর্শিদাবাদেও আমাদের নজর ছিল, কারণ ওই যে বললাম একটু আগেই কেন্দ্রের 3 প্রতিনিধি মিশন মালদায় বেরিয়েছিলেন। কিন্তু এর মাঝে ওদের খোঁজ রেখেছেন? ওরা যাদের চাকরি গেছে, 26,000 চাকরি হারার কথাই বলছি। 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরির ছাড়পত্র দিয়েছে সরকার শুধু শিক্ষকদের, গ্রুপ সি গ্রুপ ডি নয়। কিন্তু যারা কনসেশন পেয়েছেন, সামান্য হলেও স্বস্তি পেয়েছেন, তারপর কি হবে? দম বন্ধ করে আসা এই পরিস্থিতি সামান্য নিঃশ্বাসের সুযোগ ছাড়া এই 8 মাস তো আর কিচ্ছু নয়। 31শে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্ট সুযোগ দিল। 2026 থেকে কি হবে? নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যোগ্য চাকরিহারাদের অনেকেরই প্রশ্ন, একবার তো পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, আবার কেন? তারা তো কোনো অন্যায় করেননি। যারা সৎ চাকরিহারা তারা বলছে দুর্নীতির জন্য তাদের গায়ে যে কাদা লাগলো সেটা মুছবে কে? সত্যি সামাজিক অসম্মান কি এত সহজে মোছা যায়? সুপ্রিম কোর্টের নির্দেশের পরও তাই স্থায়ী সমাধানের দাবিতে তারা অনড়। মুখ্যমন্ত্রী এবছরের মধ্যেই কিছু একটা ব্যবস্থা করে দেবেন আশ্বাসের পরেও ওরা অনড়। ধর্মতলার ওয়াই চ্যানেলে বিক্ষোভ অবস্থান জারি রেখেছেন তারা। যে বিষয়টা দাঁড়াচ্ছে সেই ঘুরপথে সেই ভলেন্টারি টিচারের মতোই বিষয়। আমরা কিন্তু এইটা আমাদের মূল দাবি ছিল না, এটা আমাদের প্রত্যাশিত নয়। এই তো গেল শিক্ষকদের কথা। শিক্ষাকর্মীদের কি হবে? যে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের চাকরি বাতিল হলো তাদের নিয়ে তো কোনো সুপ্রিম নির্দেশ নেই। 21শে এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারারা। আর তার আগে আজ দিনভর কার্যত পিলার টু পোস্ট দৌড়লেন তারা। কখনো ভবানী ভবন, কখনো তৃণমূল ভবন। দেখা করলেন শিক্ষামন্ত্রীর সঙ্গেও। আশ্বাস জুটল, নিশ্চিত হতে পারলেন তারা। 21 তারিখে যেমন কথা হয়েছিল সেরকম বেরোনোর কথা। আমরা বলেছিলাম আইনি পরামর্শ নিয়ে বার করব। আমি এখনও তাতে আশাবাদী। আর গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে ওরা আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল, ওদের কিছু বক্তব্য আছে, সে বক্তব্য আমি শুনেছি। ওদেরও একই কথা বলেছি যে আমাকে লিগালি কথা বলতে হবে। কতটা পূরণ হবে ততটা তো আমরা জানি না। ওনাদের কাছে আমরা যে দাবিগুলো রেখেছিলি সেইগুলো ওনারা ইতিবাচক কিছু সাড়া দিয়েছেন, কিন্তু যতক্ষণ না পূরণ হচ্ছে আমরা কিন্তু আন্দোলনের পথ ছাড়ছি না, রাস্তা আমরা ছাড়ছি না। সম্প্রীতি যেন গলার কাঁটা রাজনীতির একাংশের নেতাদের কাছে। হ্যাঁ, গলার কাঁটা। সম্প্রীতি যদি থাকে, যদি মানুষে মানুষে খুব মিলমিশ থাকে, হিন্দু মুসলিম নিজেরা মারামারি কাটাকাটি না করে, রাজনীতিটা হবে কি করে? ঠিক না? আমি প্রশ্ন করছি, বিজেপির হয়েছেটা কি? কি চাইছে বিজেপি? বিজেপি হচ্ছে বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল। গলা ফাটিয়ে নেতারা দাবি করেন তো ভারতের মতো এত বৃহৎ গণতন্ত্র তারা চালায়। এই এত বড়, এত কোটানকোট সমৃদ্ধ একটা রাজনৈতিক দলকে ধর্ম 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 কেন করতে হচ্ছে? কি চাইছে বিজেপি? বিজেপির কি এত দৈন্যতা? ধর্মের বাইরে ভোটে জেতা যাবে না, ক্ষমতায় ফেরা যাবে না। তাই অস্ত্র ওষুধ ওদের। মানে সবাই, বিজেপির টপ টু বটম সব নেতারা বলছেন অস্ত্র রাখুন, ঘরে ঘরে অস্ত্র রাখুন। আবার অনেকে পলিটিক্যালি কারেক্ট থাকতে বলছেন লাইসেন্সওয়ালা অস্ত্র রাখুন। আরে ঘরে ঘরে অস্ত্র রাখতে বলছেন, এটাই তো যথেষ্ট। মানে মানুষের হাতে হাতে অস্ত্র থাক, এটা কি উস্কানি নয়? ধর্ম নিয়ে রাজনীতির এ কোন নজির বলুন তো?
গরম গরম কথা আপনারা বলছেন যা বুলেটের মতো ছুটছে, আবার বলছেন হাতে আগ্নেয়াস্ত্র রাখতে, সরাসরি অস্ত্র রাখতে বলছেন, নিদান একের পর এক নেতারা দিচ্ছেন, দায়িত্বটা নেবেন তো? দিলীপ ঘোষ বলেছেন, গতকাল শুভেন্দু অধিকারী বলেছেন, সুকান্ত মজুমদারও। অধ্যাপক মানুষ, ভাবুন রাজনীতি কি জিনিস, টিকে থাকতে হলে রাজনীতিতে কি না করতে হয়। অধ্যাপককেও অস্ত্র ধরার কথা বলতে হয়, অধ্যাপকের হাতেও অস্ত্র ধরায় রাজনীতি। লকেট চট্টোপাধ্যায় তো আরো এক কদম এগিয়ে বল খেলেছেন। শাসক তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের বিজেপির অভিযোগ নতুন নয়। ভোটের সময় বা অন্য যে কোনো সময়, সব সময় তৃণমূলের বিরুদ্ধে ভয় সন্ত্রাসের বাতাবরণ তৈরির অভিযোগ মুখে লেগে থাকে বিজেপির। শাসকের দাপটের মুখে দাঁড়িয়ে পাল্টা অস্ত্র রাখার কথা বিজেপি নেতাদের মুখে। দেখুন, শাসকের বিরুদ্ধে বিরোধীর অভিযোগ থাকবে, এটাই গণতন্ত্র, এটাই স্বাভাবিক। কিন্তু বিরোধিতা যদি শুধু বিরোধিতার জন্য হয়, তা কিন্তু স্বাভাবিক নয়। যদি শাসকের বিরুদ্ধে আপনাদের অভিযোগ থাকে যে শাসক মারছে, তাহলে আপনারা তো একই দোষে দুষ্ট, একই অভিযোগ তো আপনাদের বিরুদ্ধেও বর্তায়, তাই না? আপনারা বলছেন ঘরে ঘরে অস্ত্র রাখুন, মারবো কাটবো। আরে এটা সমাধান নাকি? আপনারা তো দায়িত্বশীল নেতা, প্রতিশ্রুতি দিচ্ছেন আপনারা যদি ক্ষমতায় আসেন এ বাংলা সোনার বাংলা হবে। কিভাবে? ঘরে ঘরে রিভলভার রেখে সোনার বাংলা গড়বেন? কিভাবে? প্রতিশ্রুতিটা কি আপনাদের? শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তো বুঝলাম, সেলফ ডিফেন্সও বুঝলাম, কিন্তু অস্ত্র, যদি অবস্থা খারাপ হয়, ধরুন আপনাদের কথা মতো মানুষ ঘরে অস্ত্র রাখতে শুরু করলেন, যখন তখন যে কোনো সমস্যায় তার প্রয়োগ হতে শুরু হলো, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, গুলি চলে গেল। এখন অলরেডি আমরা দেখছি সেই প্রবণতা যদি আরো বেড়ে যায়, দায়িত্ব নেবেন তো দিলীপ, সুকান্ত, শুভেন্দুরা? সাধারণ হিন্দুরাও অস্ত্র রাখতে পারে, অস্ত্র রাখা উচিত। আমার বাড়িতে অস্ত্র আছে, আমাদের সকলকে অনুরোধ করব বাড়িতে অস্ত্র রাখুন। কিন্তু প্রত্যেক মহিলাকে বলবো, বাড়িতে নিজেদের বাচ্চাদেরকে ছোট থেকে তৈরি করুন এবং নিজেদের ঘরে বটি, ঝ্যাঁটা যাই থাক না কেন, লাঠি রাখ না কেন, সবসময়তেই মজুদ রাখুন। প্রতিটি বক্তব্য ভারতীয় জনতা পার্টির উস্কানি এবং প্ররোচনা দেয়। মুর্শিদাবাদ মালদায় হিংসা অশান্তি নিয়ে রাজ্যের শাসক তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি। পূর্ব পরিকল্পিত অশান্তি ও অশান্তির নেপথ্যে বাংলাদেশ যোগের অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে তরজা। এই আবহেই এবার বাড়িতে অস্ত্র রাখার নিদান দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এখানেই থামেননি তিনি, ট্রিটমেন্টের দাওয়াইও দিলেন সুকান্ত। যে অসুখ যে ওষুধে সারে সেই ওষুধই তো দিতে হয় নাকি? আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছেন অনেক দিন ধরে, আপনার সর্দি কাশি কমছে না, তারপরে তো আপনি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাবেন, এটা অ্যান্টিবায়োটিক দেবেন, তো যখন অ্যান্টিবায়োটিকের দরকার পড়বে অ্যান্টিবায়োটিক দিতে হবে। মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত মুর্শিদাবাদ গিয়ে পৌঁছতে পারলেন না, আমাদের রাজ্যপাল চলে গেলেন, উনি উল্টে বারণ করছেন যেতে, তাহলে বাঁচাবে কে? অভিভাবক তো মুখ্যমন্ত্রী। তো সেই জন্য তো নিজেদের বাঁচানোর জন্য তো নিজেদেরকে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতেই হবে। বৃহস্পতিবার বাড়িতে অস্ত্র রাখার সওয়াল করেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষও। হিন্দু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, এটা হাতিয়ার নেই। শুক্রবার সুকান্ত মজুমদার ও লকেট চট্টোপাধ্যায় একই সুরে প্রতিরোধের দাওয়াই দিলেন। এটা অত্যন্ত বাজে প্ররোচনা। গণতন্ত্র আছে বলে যা ইচ্ছা বলে যাবে, এটা তো হতে পারে না। একটা লেভেলের পর এদের আইনের আওতায় রাখা উচিত। রাজ্য বিজেপির দুই হেভিওয়েট নেতা নেত্রীর অস্ত্র ও প্রতিরোধের দাওয়াই ঘিরে তৈরি হলো বিতর্ক, যাকে কেন্দ্র করে তুঙ্গে উঠল তরজা। ধর্মের ভূত দেখছেন রাজনীতিকরা। ভূত দেখা যায় না, কিন্তু ভূত এমন এক বিষম বস্তু যা ভয় পাইয়ে রাখে। দেখা যায় না অথচ ভয় পাইয়ে রাখে। ভাবুন, রাজনীতিতে ওই রকম অনেক ভুতুড়ে ব্যাপার আছে, অনেক ভূত আছে, আমরা দেখতে পাচ্ছি না সরাসরি সাদা চোখে, কিন্তু ওই ভয় পাইয়ে রাখছে। এই ধরুন না, ধর্মকে ঘিরে ভয় দেখানো, মানুষের ব্রেন ওয়াশ করা, এও তো এক ধরনের ভূত দেখানো, তাই না?
আসলে বাস্তবে তো এত বিদ্বেষের কোনো অস্তিত্ব নেই। ঠিক যেমন ওই স্কুলটা দেখা যাচ্ছে না, কিন্তু সবাই ভয় ফিটিয়ে গেছে আর স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। পুরুলিয়ার একটা স্কুল, ওখানে নাকি বিরাট বিরাট ভূতের আগমন ঘটেছে, অনেকে দেখতে পেয়েছেন, দাবি করেছেন। আর এইসব শুনে বাকিরা বইপত্র শিখে তুলে স্কুলে যাওয়া বন্ধ করেছে। শিক্ষকরাও নাকি যান না। এবার কি হবে? ভূতের ভয় স্কুল বন্ধ হয়ে যাবে? না, তাই অনেক ভেবেচিন্তে একটা উপায় বেরিয়েছে, তদন্ত করা হবে, ভূত ধরার তদন্ত। আমি তো আগে কখনো শুনিনি, কিন্তু এবার এটাই বাস্তব। আসলে কলির বঙ্গে অনেক কিছু নতুন হচ্ছে, তো তাই ভূত ধরারও তদন্ত হচ্ছে। তা তদন্তটা করবে কে? সিভিক পুলিশ। বিশ্বাস করুন, সিভিক পুলিশের অনেক দায় দায়িত্ব, নতুন দায়িত্ব, নতুন সংযোজন, ভূত ধরার। ব্যাপারটা কেমন চলুন দেখি। রাস্তা দিয়ে পার হলেই বন্ধ হয়ে যাচ্ছে বাইক, কিছুতেই আর সেই বাইক স্টার্ট করা যাচ্ছে না। আর তখনই পিছন থেকে কে যেন জড়িয়ে ধরছে, কিন্তু চোখে দেখা যাচ্ছে না, সারা শরীরে আঁচড় দিয়ে যাচ্ছে। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে এমনই অলৌকিক ঘটনার মুখোমুখি হয়েছেন প্রায় 3 থেকে 4 জন। আর তাতেই ভূতের আতঙ্ক চেপে বসেছে পুরুলিয়ার হুড়া থানার রাকাব জঙ্গল লাগোয়া অর্জুনজোড়া, জজডি, কুলদুং সহ একাধিক গ্রামের বাসিন্দাদের মনে। যে জায়গাটা আমার ই করেছিল সেই জায়গাটা আমার প্রায় ভালো হয়নি, যেখানে আমাকে ধরে গাড়িটাকে সাইড করে দিয়েছিল আর কি, মানে এই অ্যাক্সিলেটারও দিতে দেয়নি আর কি, যেটা ভাবে মোটরে আমি আসবো আমাদের গাড়ি। আর কোথায় আর এই পেটটা এই জায়গাটা ছিল, এটা ভালো হয়ে গেছে, আর এইখানটা স্লিপটা ভালো হয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি কোনো পশু বা মানুষ নয়, বরং এক অশরীরই তাদের উপর হামলা চালাচ্ছে। কেউ কেউ নাকি তাকে দেখেওছে। বন্ধ স্বাভাবিক জনজীবন, আতঙ্কে বিদ্যালয়ে যেতে পারছেন না পড়ুয়ারা। জঙ্গলের ওপর নির্ভরশীল মানুষজনও আতঙ্কে জঙ্গলে যেতে পারছেন না। এরা সমস্ত শরীর নাকি লোমে ভরপুর আছে, চোখ টোকগুলা দেখা যায়নি। তো এটা শোনার পর আমারই আতঙ্ক লাগছে, যে আমিও প্রায় এটা নিয়ে আমার মতো অনেকেই যায়, আর বেশিরভাগ যেহেতু এটা জঙ্গল এলাকা, ফাঁকা ফাঁকা এলাকা, তাই এটা মানে একটা সবার জন্য আতঙ্কের ব্যাপার। স্থানীয়দের দাবি, কয়েক সপ্তাহ আগে রাকাব জঙ্গলে এক অঘটন ঘটে। 17 বছরের এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারপর থেকেই নাকি এলাকায় অশুভ শক্তির আতঙ্ক ছড়িয়েছে। রাস্তা দিয়ে যাতায়াত করতে নারাজ সাধারণ মানুষ। আতঙ্ক কাটাতে রাস্তা পাহারা দিচ্ছেন সিভিক ভলেন্টিয়াররা। পরিদর্শনে যান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা শাখার সদস্যরা। অশরীরী শক্তির প্রমাণ দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করেছেন তারা। মঞ্চ থেকে আমরা কয়েকজন ওখানে যাই, জিনে পুরো বিষয়টা আমরা গ্রামবাসীর সাথে কথা বলে যেটুকু বুঝতে পারি যে ওরা একটা আতঙ্কে এবং গুজবের মধ্যে দিয়ে পড়েছে, অ্যাওয়ারনেস করলাম এবং দুটো আমরা বার্তা দিলাম। একটা হচ্ছে যে যারা গুজব রটাচ্ছে, কয়েকজনকে দেখলাম সক্রিয়ভাবে গুজব রটানোর চেষ্টা করছে, তাদেরকে আমরা একটা দিলাম, আলটিমেটাম দিলাম যে গুজব রটালে কিন্তু আইনগত যে ব্যবস্থা আছে সেটা আমরা নেব। আর দ্বিতীয় হচ্ছে আমরা বলেছি যে যদি ভূত পেতনি এইসবের যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমরা 5 লক্ষ টাকা তাদেরকে পুরস্কৃত করব। এই ধরনের ঘটনাগুলি, অর্থাৎ এই ভূতে পাওয়া বা কিংবা ভূতে ধরার ঘটনাগুলি তাদের মধ্যেই ঘটে যাদের মধ্যে মস্তিষ্ক কোষের স্থিতিস্থাপকতা এবং গতিময়তা খুবই কম, যারা আর কি যে কোনো জিনিসকে যুক্তিবুদ্ধির সাহায্যে না গ্রহণ করে, বিশ্বাসে গ্রহণ করে। বিজ্ঞান মঞ্চের তরফে প্রচার চালানো হচ্ছে, নজরও রাখছে প্রশাসন। কুসংস্কার কাটিয়ে স্বাভাবিক ছন্দে বাসিন্দাদের ফেরানোর চেষ্টা সকলেরই। প্রতিদিন এভাবেই অস্বস্তির অপ্রিয় প্রশ্নগুলো করে যাব, রোজ রাত 9টায়। যা বলবো সত্যি বলবো, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।